আফরোজার কথা মতো তুলি চা বানালো শুভ্রর জন্য। চা কাপে ঢেলে নিয়ে যাবে, হঠাৎই আফরোজা থামালেন। বললেন, তুলি দাঁড়াতো, তোর মধ্যে কিছু একটা মিসিং। আমি বুঝতে পারছি কি, আমি নিয়ে আসছি ঘর থেকে। তুলি চায়ের কাপ হাতে নিয়ে বোকা বোকা চেহারায় মাথা দোলালো। আফরোজা গেলেন আর এলেন, হাতে করে নিয়ে এলেন এক পাতা টিপ। তুলি টিপ দেখে অবাক হলো। টিপ শাড়ির সঙ্গে তো সবসময় পরে তুলি, আজ একদমই মনে ছিল না। কোথায় ছিল মন? অবশ্যই ইদানিং তুলির মন একটু খুইয়ে খুইয়েই থাকে। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয় মনের মধ্যে, একটু অন্যরকম অদ্ভুত অনুভূতি। আফরোজা একটা টিপ খুলে তুলির দুই ভ্রুর মাঝখানে সেটে দিলেন। মিষ্টি হেসে বললেন, শাড়ির সঙ্গে টিপ না হলে জমেই না। জানিস তুলি, এই টিপের পাতা অনেক পুরনো। আমার যৌবনকালে টিপের অনেক শখ ছিল। শুভ্রর বাবা তো পাতার পর পাতা এনে রেখে দিত বাসায়। আমি প্রতিদিন শাড়ির সঙ্গে মিলিয়ে পড়তাম। এখন আর পড়ি না। শুভ্রর বাবা নেই, কাকে দেখাবো পরে? তবে তোর তো শুভ্র আছে, আমার এখান থেকে টিপ নিয়ে নিয়ে পড়বি তুই, আর পরে শুভ্রকে দেখাবি। তারপর শুভ্রর বাবার মতো শুভ্র তোর জন্য পাতার পর পাতা টিপ এনে রাখবে। একই ঘটনার পুনরাবৃত্তি। বলেই হাসলেন উনি। তুলির চোখ জলে ছলছল করে উঠল। তাদের দুজনের সম্পর্ক যেমনই হোক, অন্তত এই মায়ের জন্য তুলির বোধ করি শুভ্রকে বিয়ে করে ভুল করেনি। মানুষটা মারাত্মক আকৃষ্ট তার সন্তানের প্রতি, তেমনি তুলির প্রতিও। তুলি মৃদু হাসল, টিপটা আলতো করে শুয়ে দিয়ে বলল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে আম্মু, যাই? ও হ্যাঁ, যা যা। তুলি হেসে চা নিয়ে শুভ্র রুমে গেল। শুভ্র মাত্রই গোসল সেরে বেরিয়েছে। টাওয়াল সোফার উপর ফেলে রাখা। ভিজা টাওয়াল এভাবে ফেলে রেখেছেন? তুলি শুভ্রর মনোযোগ আকর্ষণ করার জন্য চায়ের কাপে শব্দ তুলল। শুভ্র পেছনে তখন ফিরল। চা হাতে তুলি দাঁড়িয়ে আছে দেখে শুভ্র সঙ্গে সঙ্গে ভিতরে আসতে বলল। তুলি ভিতরে ঢুকলো। শুভ্র হাত বাড়ালো। তুলি চায়ের কাপ শুভ্রর হাতে ধরালো। শুভ্র চায়ে চুমুক দিয়ে সোফায় বসলো। তুলি খানিক এগিয়ে এসে সোফা থেকে ভিজে তাওয়াল তুলে বারান্দায় মিলতে যায়। শুভ্র চা খেতে খেতে দেখলো এসব। মনে মনে আবারও একটু করে তুলির জন্য ভালো লাগা জন্মালো। তুলি বারান্দা থেকে ভিতরে ঢুকলে শুভ্র ডাকলো, তুলি। তুলি জবাব দেয়, বলুন। শুভ্র মৃদু হেসে বলে, এখনই সংসার গোছানোর এত ইচ্ছে? তুলি বুঝতে পারল না শুভ্রর কথার অর্থ। তুলি প্রশ্ন করল, সংসার গুছাচ্ছি? হুম। নেক্সট টাইম থেকে বীজের টাওয়াল আর পেলে রাখবো না, নিজেই বারান্দায় মেলে আসবো, হবে না? শুভ্রর কথার অর্থ এখন বুঝল তুলি। সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে গেল। আড়ষ্ট ভঙ্গিতে বলল, তেমন কিছু না, অভ্যাস নেই এভাবে। সোফা ভিজে যাবে দেখে ইটস ওকে, কৈফিয়ত কেন দিচ্ছ? এই ঘর তো তোমারই। তুলির কথাটা কি যে ভালো লাগলো বলা অসম্ভব। দু চোখে কেবল শুভ্রর দিকে চেয়ে রইল। শুভ্র চা শেষ করলো, চায়ের কাপ টি টেবিলের উপর রেখে এগিয়ে এলো তুলির দিকে। শুভ্রর এগিয়ে আসা দেখে তুলি দেখল, অথচ আশ্চর্যজনকভাবে তুলি একবার এক পাও পেছালো না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। শুভ্র এগিয়ে এসে মুখোমুখি হলো তুলির। গাঢ় চোখে তুলির দিকে চেয়ে বলল, ডু ইউ মাইন্ড ইফ? পুরো কথাটা শেষ করতে পারল না শুভ্র। তার আগে তুলি মুখ ফসকে বলে ফেলল, নো। শুভ্র অবাক হলো। বড় বড় চোখে তুলির দিকে চেয়ে তারপর হেসে ফেলল। কি অধৈর্য মেয়েটা! শুভ্র মুখ এগিয়ে আনলো। তুলির বুকের ভিতরটা ডিপ ডিপ করছে। চোখ আবেশে বুকে বুঝে যাচ্ছে বারবার। শুভ্র মুখ সরালো আচমকাই। হাত উঁচু করে তুলির ধ্রুবর মাঝখানে আঙুল চাপলো। তুলির সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেলে। শুভ্র তুলির টিপ সোজা করে দিল। তুলি অবাক হয়ে চোখ খুলল। শুভ্র হালকা হেসে সরে দাঁড়ায়। তুলি ফেল ফেল চোখে শুভ্রর দিকে চেয়ে আসে। শুভ্র মৃদু হেসে বলল, টিপ সোজা করে পড়বে, বাঁকা করলেও সমস্যা নেই। এই শুভ্র স্কেল দিয়ে মেপে সোজা করে দেওয়ার জন্য তো আছেই। তুলি কিছুক্ষণ শুভ্রর দিকে এভাবেই চেয়ে রইল। শুভ্রও তাকালো। পরপর তুলির হুঁশ ফিরলে দৌড়ে ঘর থেকে ছুটে পালালো। দরজার ওপাশে এসে দরজার হাতলে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। শুভ্র বোধহয় তুলিকে শ্বাসকষ্ট দিয়েই মেরে ফেলবে। এমনভাবে কথা বলে যে তুলি দুনিয়ায় পড়ে ওপর হয়ে যায়। হঠাৎ দরজার ওপাশ থেকে শুভ্র বলে ওঠে, আমি তোমায় দেখতে পাচ্ছি তুলি। ইউর হাইড অ্যান্ড সিক গেম ইজ নট ওয়ার্কিং। শুভ্রর আসমকে এমন কথায় তুলির অনুভূতি ছিটকে বের হলো। আল্লাহ গো! বলি তুলি দরজার হাতল ছেড়ে দিল। শুভ্র ওপাশ থেকে হেসে উঠল শব্দ করে, না রে, হবে না, এবার তোরা যা। ডাক্তার ফারহান কাকতি স্বরে বলল, ভাই ট্যুর দেওয়া লাগবেই এবার, বউ না হলে আর খাটে জায়গা দিবে না, চল না। শুভ্র মাথা চুল ব্ল্যাক ওয়াশ করতে করতে বলল, তাহলে বউকে নিয়ে যা, আমাকে কেন টানিস? আরিফও যাচ্ছে কিন্তু বউ নিয়ে, তাহলে তুই বাদ যাবি কেন?
ফ্যামিলি ট্যুর হয়ে যাবে চল। শুভ্র আবারও মানা করতে যাবে, হঠাৎই কিছু একটা ভাবলো সে। তুলির তো কয়েকদিন বন্ধ আছে সামনে পূজার জন্য, শুভ্ররও ছুটি। তুলিকে নিয়ে একটা প্ল্যান করাই যেতে পারে। সেটা হলে দুজন দুজনকে জানা ব্যাপারটা আরও ইজি হবে। তুলিরও জড়তা কাটবে, সঙ্গে শুভ্ররও। ওদের জন্য এই ট্যুরটা হওয়া দরকার। আর শুভ্র তাই বলল, আমি জেনে জানাচ্ছি, তোকে কালকে জানাবো আমি। ওকে, জানাস কিন্তু। শুভ্র ফোন কেটে ল্যাপটপের শাটার বন্ধ করে উঠে দাঁড়ালো। টি শার্ট টেনে টুনে ঠিক করে বসার ঘরের দিকে এগোলো। বসার ঘরে যেতেই কানে গেল সিরিয়ালের শব্দ। শুভ্র বেশি একটা অবাক হলো না। তার আম্মু সিরিয়াল দেখেন, শুভ্র এতেই অভ্যস্ত। কিন্তু আম্মুর সঙ্গে তাল মিলিয়ে এই যুগে এসেও তুলিও যে সিরিয়াল দেখে, সেটা শুভ্রর কাছে অবিশ্বাস্য মনে হলো। শুভ্র গিয়ে ওদের সামনে গিয়ে হুট করে টিভি অফ করে দিল। সঙ্গে সঙ্গে তুলি আর আফরোজা চেঁচিয়ে উঠলেন একসঙ্গে, টিভি বন্ধ করলে কেন? শুভ্র থমকে গেল। পরপর বলল, না, সিরিয়াল দেখে কিসের তোমাদের, হ্যাঁ? এসব দেখে আর সারাদিন এসব মানুষের উপর অ্যাপ্লাই করতে থাকো, অসম্ভব। আম্মু তুমি দেখেছ? সঙ্গে তুলিও দেখাচ্ছ। তুলি মিনমিন করে বলল, আমি সিরিয়াল দেখার জন্য টিভি অন করেছিলাম, রিপিট টেলিকাস্টে দেখিনি আমি সকালে। শুভ্র হতভম্ব, বলল, ওয়াও, তাহলে তো বিরাট লস হয়ে গেল তোমার। রিপিট টেলিকাস্টে দেখনি একটা দেবতরে, সিরিয়াল হচ্ছে গার্বেজ, এসব মানুষ দেখে নাকি? তুলি আর আফরোজা দুজনই একসঙ্গে বলে উঠলেন, কিন্তু আমরা তো দেখি, আমরা কি মানুষ না? শুভ্র দুজনের কথা বলার বাসা যেন হারিয়ে ফেলল। নিজেকে সামলে বলল, আমার ভুল হয়ে গেছে, মাফ করেন আমাকে। যেটার জন্য এসেছিলাম, তুলি একটু রুমে আসো তো, কথা আছে তোমার সঙ্গে। শুভ্রর আসমকা কথায় আফরোজা এবং তুলি দুজনেই অবাক। আফরোজা বেশ খুশি হলেন যেমন, মৃদু হেসে সোফার হাতলে হেলান দিয়ে বেশ আরাম করে বসলেন। তুলি আর চোখে আফরোজার দিকে চাইল। আফরোজা এভাবে তাদের দুজনের দিকে চেয়ে আসেন দেখে তুলি কাতর চোখে আবারও শুভ্রর দিকে তাকালো। শুভ্র তুলির তাকানোর অর্থ ধরতে পারল না প্রথমে। পরবর্তীতে তুলি ইশারায় আফরোজার হাসি হাসি মুখ দেখিয়ে দিলে শুভ্র মায়ের দিকে চেয়ে বুঝতে পেরে কেসে উঠল। বোকার মতোই হাসার চেষ্টা করে বলল, আম্মু ওই বলছিলাম তুলি ট্যুরে। শুভ্র থামল, আর বলা লাগলো না তার। আফরোজা সোজা হয়ে বসলেন। তুলির দিকে সে গম্ভীর গলায় বললেন, তুলি, শুভ্রর ঘরের বিছানা চাদরটা ময়লা হয়ে গেছে, এখন গিয়ে চাদরটা উঠিয়ে বিনে রেখে দে তো, বুয়া এসে ধুয়ে দিবে। তুলি শুনল, মনে মনে হাসল। কি সুন্দর বাহানা! শুভ্র লজ্জায় পেল। মায়ের সামনে শুভ্র তুলিকে এভাবে ডাকা উচিত হয়নি। বুঝতে পারল সে। নত মুখে মাথা চুলকে নিজের ঘরে চলে গেল। তুলি গেল কিছু সময় পর। দুজন যেতেই আফরোজা আবারও টিভি চালালেন। তুলি শুভ্রর ঘরে দরজায় টোকা দিল। আসবো? শুভ্র ঘরের ভিতরেই পায়চারি করছিল। তুলির আওয়াজ শুনতে হাঁটা থামিয়ে চটজলদি বলল, এসো এসো। তুলি মাথায় শাড়ির আঁচল তুলে ভিতরে ঢুকলো। শুভ্র তুলিকে দেখে অপ্রস্তুত গলায় প্রশ্ন করল, সরি, আসলে আম্মু সামনে ছিলও আমার মাথায় ছিল না, ব্যাপারটার জন্য আই এম সরি। নেক্সট টাইম খেয়াল রাখবো। তুলি মৃদু হেসে মাথা নাড়ল। তুলি ভেবেছিল শুভ্র হয়তো ব্যাপারটা হেসে উড়িয়ে দিবে। তথাকথিত ঠোঁটকটা পুরুষের ন্যায় মায়ের সামনে এভাবে বলাকে স্বাভাবিক মনে করবে, কিন্তু শুভ্র তাকে ভুল প্রমাণিত করল। মায়ের সামনে শুভ্র বড্ড নম্র এবং ভদ্র। ঘরের ভিতরে স্বামী স্ত্রী যেভাবেই থাকুক, কথা বলুক, একে অপরের কাছাকাছি থাকুক, গুরুজনের সামনে সেসব প্রকাশ করা তুলির ব্যক্তিগতভাবে পছন্দ নয়। এটা যেমন তুলির পছন্দ না, তেমনি শুভ্ররও নয়। তুলির শুভ্রর এই ব্যাপারটা ভালো লাগলো ভীষণ। তুলি বলল, ঠিক আছে, প্রথম প্রথম ভুল হয়েই যায়, নেক্সট টাইম দুজনেই খেয়াল রাখবো। আচ্ছা বলেন এবার, কি বলতে ডেকেছিলেন? শুভ্র বলল, ও হ্যাঁ, তোমার পূজার বন্ধ কবে? তুলি অবাক হয়ে প্রশ্ন করল, কেন, কবে থেকে শুরু আর কবে অবধি আমাকে বলো। তুলি হাতে গুনে দেখল, তারপর বলল, শুরু হবে পরশু থেকে, 23 দিন বন্ধ থাকবে। ওয়াও, গ্রেট! শুভ্রকে খুশি হতে দেখে গেল ভীষণ। সব কেটে কুটে হাতে কমপক্ষে 20 দিন তো থাকবেই। ঘুরতে সর্বোচ্চ লাগবে 1 সপ্তাহ। বাকিটা সময় তুলি পড়াশোনায় দিতে পারবে। আর শুভ্রর ছুটি মাত্র 10 দিন। সব মিলিয়ে ট্যুর পরিকল্পনা করা যেতেই পারে। শুভ্র এবার তার কথা তুলল, তুলি, কোথাও বেড়াতে যেতে চাও এই বন্ধে, একা আমার সঙ্গে? তুলি রীতিমতো চোখ বড় বড় করে চাইল। শুভ্রর কথা বুঝতে তার বেশ সময় লেগে গেল। যখন বুঝলো, লজ্জায় মিয়ে গেল। বিয়ের পর তাদের এভাবে ঘুরতে যাওয়াটাকে কি হানিমুন বলে আখ্যায়িত করবে তুলি? তুলি উত্তর করল না। মাঠের দিকে সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শুভ্র বুঝতে পারল না তুলির মতিগতি। শুভ্র দৃঢ় পায়ে 2 কদম এগিয়ে এসে বলল, কি তুলি, তুমি কি যেতে চাও না আমার সঙ্গে? তুলি অন্যদিকে চাইল। বুকটা আবারও ডিপ ডিপ করছে।
মনে হচ্ছে লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। তুলি অন্য পাশে মুখ ঘুরিয়ে নিয়ে আস্তে করে বলল, যাব। শুভ্র তুলির সম্মতি শুনে খুব বেশি খুশি হয়েছে। শুভ্র বলল, আমার বন্ধুরাও যাবে আমাদের সঙ্গে, তাদের ওয়াইফ নিয়ে। ওরা ওদের মতো করে ঘুরবে, আমরা আমাদের মতো করে, বাট যাবো একসঙ্গে। তুমি কমফোর্ট ফিল করবে? এই যে শুভ্র, আমরা আমাদের এই শব্দগুলো বারবার ব্যবহার করছে। তুলির কানে যেন এই শব্দগুলো মধু ছিটাচ্ছে। কানে যে কি আরাম লাগছে বলা অসম্ভব। তুলি আড়ষ্ট ভঙ্গিতেই বলল, আমার সমস্যা নেই, কিন্তু মা রাজি হবেন না এভাবে উঠিয়ে দেওয়ার আগে এভাবে ঘুরতে যাওয়া। শুভ্র মাথা দোলালো, সেটাও এক কথা। আচ্ছা আমি দেখছি। আন্টি, সরি, মায়ের নাম্বার তোমার মুখস্থ আছে? আমাকে বলো তো, আমি দেখি পারমিশন পাই কি না। শুভ্র যেভাবে বলল, তুলির মনে হলো শুভ্র কোনো ছোট বাচ্চার সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তার পারমিশন নিতে বাচ্চার অভিভাবকের কাছে ফোন দেওয়া হচ্ছে। তুলি হেসে ফেলল। শুভ্র তুলির সঙ্গে তাকালে তুলির সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে ফেলল। শুভ্র ভ্রু কুঁচকে বলল, নাম্বার? তুলি নাম্বার বলল। শুভ্র কল দিয়ে কানে ধরে। ওপাশ থেকে ইয়াসমিন কল রিসিভ করলে শুভ্র সালাম দিল। ইয়াসমিন শুভ্র কল দিয়েছে শুনে গদগদ হয়ে সালামের উত্তর দিলেন। শুভ্র বলল, আন্টি, মা একটা কথা ছিল আপনার সঙ্গে। বলবো? হ্যাঁ বলো শুভ্র। শুভ্র তুলির দিকে তাকালো। তুলি উৎসুক চোখে শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র বলল, আমার মেডিকেল থেকে ছুটি দিবে পূজায় 10 দিনের জন্য। তুলিরও ছুটি আছে। ভাবছিলাম আমরা দুজন একটু ঘুরে আসি কোথাও থেকে, যদি আপনি অনুমতি দেন। স্বয়ং শুভ্র কল দিয়ে বলছে যাবে। ইয়াসমিন দ্বিধায় পড়ে গেলেন। এভাবে উঠিয়ে দেওয়ার আগে মেয়েকে ঘুরতে যেতে দেওয়া ভালো হবে? ইয়াসমিন বললেন, আমি একবার তুলির বাবার সঙ্গে কথা বলে তোমাকে জানাচ্ছি শুভ্র। ওকে মা, রাখি। ওকে বাবা, রাখো। শুভ্র সালাম দিয়ে ফোন কেটে দিল। শুভ্র তুলির দিকে সে ভ্রু নাচিয়ে বলল, কি মনে হয় আঙ্কেল মানে বাবা দিবেন? তুলি শুভ্রর বাবা মা এসব কথার মধ্যে আটকে যাওয়া দেখে হেসে ফেলে বলল, কষ্ট হচ্ছে না বাবা মা ডাকতে? শুভ্র হাসল বোকার মতো, মাথা চুলকে বলল, সেরকম কিছু না। প্রথম প্রথম উদ্বোস নেই তো, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। জানি, ট্রাই করছেন দেখে আমার ভালো লাগছে। শুভ্র হালকা হাসল। মিনিট পরে শুভ্রর ফোনে কল দিলেন ইয়াসমিন। শুভ্র তাৎক্ষণিক কল রিসিভ করে সালাম করল। ইয়াসমিন বলল, তোমরা কতদিনের জন্য যাবে শুভ্র? 1 সপ্তাহ। আচ্ছা যাও তাহলে, খেয়াল রাখবে দুজনের। কবে যাচ্ছ? পরশু। আচ্ছা। শুভ্র আরও কিছু টুকটাক কথা বলে ফোন কাটল। তুলি শুভ্রর দিকে চাইল। শুভ্র বলল, রাজি তারা। তুমি আজ বাসায় গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিও, আমিও আমার সব গুছিয়ে নিব। কিন্তু আম্মু? আম্মু কোথায় থাকবে? আগের বুয়া তো নেই এখন। আম্মুকে সাথে নিয়েই যাই না হয়, ওনার ভালো লাগবে হয়তো। হ্যাঁ, এটাই করা লাগবে। আমি আম্মুকে বলে দেখছি, দেখি কি বলে। শুভ্র তুলিকে রুমে রেখে আফরোজার কাছে গেলেন। আফরোজা শুভ্রর আসার আওয়াজ পেয়ে টিভি দ্রুত অফ করে দিলেন। শুভ্র মায়ের পাশে গিয়ে বসল। আফরোজা বললেন, কিছু বলবি? শুভ্র সরাসরি আদেশ করার ন্যায় বলল, সাজেক যাচ্ছি আমি। তুলি আর তুমি দ্রুত ব্যাগ গুছাও। আফরোজা বলেন, তোদের সঙ্গে আমি কেন যাব? না না, তোরাই যা। কেন? আমাদের সঙ্গে গেলে কি হবে? ভালো লাগবে তোমার? মেঘের শহর দেখেছ কখনো? খুব সুন্দর জানো। না রে, এত দূর আমার শরীর সইবে না। আর আমি গিয়ে এসেছি ওখানে তোর বাবার সঙ্গে, এত দূর আর যাওয়ার ইচ্ছে নেই আমার। তাহলে কাছে কোথাও চলো। শুভ্র এতবার করে বলছে, আফরোজা শুভ্রকে মানাতেই পারছেন না। নাসর বান্দার মতো করছে শুভ্র। তারপর আফরোজা হাল ছাড়লেন। শুভ্র চুলে হাত বুলিয়ে বললেন, শুন শুভ্র, এটা তোরা তুলির একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া। এ যাওয়াটা তোদের এখন কাজে লাগানো দরকার। দুজন দুজনকে বুঝবি, জানবি, চেনা জানা হবে। এটাই তো দরকার এখন। আমি তোর বাবার সঙ্গে গিয়েছি, আমরাও একাই গেছি দুজন। তোদেরও তাই এখন একাই যাওয়া উচিত। আমি তোদের সঙ্গে যাব, তবে এইবার না, আরেকবার। এবার তোরা যা, জেদ করিস না। শুভ্রর মন মানল না। সে মায়ের নিরাপত্তার আশঙ্কায় বলল, তুমি একা কিভাবে থাকবে আম্মু? আগের বুয়া তো নেই এবার। এক কাজ করি, আমি ইয়াসমিনের বাসায় কয়েকদিন ঘুরে আসি। ইয়াসমিন বারবার বলছিল গিয়ে করার থাকার জন্য। এই সুযোগে থেকে আসি কদিন। তোরা ঘুরে আয়, আমাদের 3 জনের সময় ভালোই কাটবে এই 1 সপ্তাহ তাহলে। আমারও এই ফাঁকে ইয়াসমিনের সঙ্গে সময় কাটানো হয়ে যাবে। গতকাল ইয়াসমিনের সঙ্গে মন খুলে কথা বলা হয় না জানিস। শুভ্র মায়ের জোরাজুরিতে রাজি হলো শেষ অবধি। আফরোজা ছেলের কপালে চুমু খেয়ে বললেন, তোরা ঘুরে আয়, ফিরবি মন খুশি করে। তুলি প্রথম তোর সঙ্গে যাবে। মেয়েটাকে বিয়ে, এই সম্পর্ক আর এই তোকে নিয়ে ভাবতে বাধ্য করবি, ঠিক আছে? শুভ্র মৃদু হাসল। লজ্জা পেয়ে মাথার পেছন চুলকে বলল,
আম্মু, তোমার না মোটিভেশনাল স্পিকার হওয়া উচিত ছিল। প্রতিটা ভিডিওর টাইটেল থাকবে কিভাবে ছেলে মেয়ের সংসার টিকিয়ে রাখা যায়। আই এম শিওর এই প্রফেশনে তুমি খুব উন্নতি করতে পারতে। আফরোজা বাচ্চাদের ন্যায় হাসলেন। ছেলের হাতে হাত রেখে বললেন, ছেলেরা যদি সংসারে পটু না হয় তবে মায়েদের স্পিকারই হতে হয়। যা তো এবার দ্রুত বেগ গুছিয়ে নেই। তুলি হচ্ছে বড্ড গুম কাতুরে। বেশি রাত জাগা তুলির পক্ষে কোনো দিন সম্ভব হয়নি। তুলি হচ্ছে ভোরের পাখি। পড়াশোনা যা করা সব সকালেই করে। রাত মানেই তুলির কোলবালিশ নিয়ে আরাম করে ঘুমানো। গতকাল সুব্রতের বাসা থেকে ফেরার পর আর আধা ঘন্টা চোখ খুলে রাখতে পারেনি তুলি। খাওয়া দাওয়া করে আসার সাথেই বাসায় এসে দরজায় খিল তুলে ঘুমিয়ে পড়েছে। সবে ঘুমিয়েছে 6 ঘন্টা। আজও তেমন ঘুমাতে পারেনি। 6 ঘন্টা পর পর টানা 2 দিন ঘুমিয়ে তুলির তেমন আরাম মেলেনি। সাজেকের উদ্দেশ্যে ওদের বেরোনোর কথা সকাল 7টার মধ্যে, অথচ 7:30টায় তুলি এখনও ঘুমে। ঘুমের মধ্যেই সকাল সকাল তুলির ফোনে কল এলো। ঘুমে কাতর তুলি বিরক্ত হয়ে মুখ কুঁচকায়। এদিক ফিরে শুতে আবারও কল এলো। বাধ্য হয়ে তুলি ফোন ধরল। হ্যালো বললে ওপাশ থেকে কারো ছোট্ট নিঃশ্বাস ফেলার শব্দ হয়। নিঃশ্বাসের শব্দ ছিল শুভ্রর। ঘুমন্ত তুলির কণ্ঠ তার ভীষণ ভালো লেগে গেল। শুভ্র তৃষ্ণার্ত বোধ করে নীরব থাকে। তুলি আরেকবার কথা বলুক, শুভ্র শুনবে। তুলি ওপাশে কাউকে কথা বলতে না দেখে তুলি ঘুমের মধ্যে বিরক্ত হলো। বলল, কথা বলেন না কেন? কাকে চাই? শুভ্র মৃদু হেসে নিজেকে সামলালো। গলা পরিষ্কার করে বলল, ঘুম ছাড়েনি এখনো তুলি? না ছাড়লেও উঠতে যে হচ্ছে। আমাদের আজকে না সাজেক যাওয়ার কথা। শুভ্রর কথা শুনিয়ে এক লাফে উঠে বসল তুলি। কান থেকে ফোন নামিয়ে একবার নাম্বার দেখে নেয়। শুভ্র লাইনে দেখেই তুলি চটজলদি সালাম করে বসল। শুভ্র সালামের উত্তর দেয়। তুলি একবার ঘড়ি দেখল। ইস, তাদের অলরেডি লেট হয়ে গেছে। তুলি জিহ্বা কামড়ে বলল, সরি, দেরি হয়ে গেছে না? 10 মিনিট টাইম দিন আমাকে, আমি ঝটপট রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। বাস স্টেশন কোনটা? শুভ্র বলল, হ্যাঁ অবশ্যই। বাস স্ট্যান্ড হলো শুভ্র বাস স্টেশন। চলে যাও দ্রুত। কৌতুক করে বলল শুভ্র। তুলি বেবাচ্চাকা খেয়ে যায়। কি বলল শুভ্র ঘুমের ঘরে কিছুই বুঝল না তুলি। বোকার মতো করে বসে বলল, হ্যাঁ, শুভ্র বাস স্টেশন? শুভ্র হাসলো এবার। বলল, ইয়েস, ইউর পার্সোনাল বাস স্টেশন। শুভ্র বাস স্টেশন আর 10 মিনিটের মধ্যে তোমার বাসার নিচে থাকবে। ঝটপট ব্যাগ নিয়ে বেরিয়ে যাও। আমি কিন্তু উপরে উঠবো না। ওই টাইম এখন নাই আমাদের। তুলি বুঝলো এবার, হেসে ফেলল। বলল, ওকে। তুলি ফোন কেটে এক লাফে উঠে বসলো বিছানা থেকে। বিছানা ঝটপট গুছিয়ে মায়ের রুমে গেল। ইয়াসমিন জুবাইরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন। তুলি অন্ধকারে আলগোছে মায়ের কাছে গিয়ে মাকে ডাকলো, আম্মু, ও আম্মু, ওঠো, আমি চলে যাচ্ছি। ইয়াসমিন কয়েকবার ডাকার পর চোখ খুললেন। তুলিকে মাথার পাশে এলোমেলো চুলে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে উঠে বসলেন। তুলি বলল, শুভ্র স্যার এসেছেন, আমাকে নিচে নামতে বলছেন। ঘুমের ঘরে ইয়াসমিন ভুলিয়ে বসলেন তুলি যাওয়ার কথা। বললেন, তুই আবার কই যাবি? তুলি বিরক্ত হলো। টি টেবিল থেকে ইয়াসমিনের চশমা নিয়ে চোখে পরিয়ে দিল। তারপর বলল, সাজেক যাচ্ছি, আমি রেডি হচ্ছি, তুমি এসো, দরজা লাগাবে। তুলি কথাটা বলে দৌড় দিয়ে নিজের রুমে চলে যায়। একটু পর ইয়াসমিন ঘুমের ঘুরে হেলে দুলে একটা সেদ্ধ ডিম নুন দিয়ে মাখিয়ে নিয়ে এসে তুলির ঘরের বিছানায় বসলেন। তুলি গোসল করে নতুন জামা পরে বের হলো। আয়নায় দাঁড়িয়ে চুল চাড়ছে। এ ফাঁকে ইয়াসমিন ডিমটা মুখে তুলে তুলিকে খাইয়ে দিলেন। তুলি কোনো রকমে ডিমটা খেয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে চুলে কাটা বেঁধে নিল। মুখে সাধারণ সাজ দিল। এসবের মধ্যেই শুভ্রর কল আসে। হ্যালো, শেষ তোমার? তুলি জবাব দিল, হ্যাঁ, বের হব। হ্যাঁ, নিচে আসি আমি। তুলি কল কেটে ব্যাগ নিয়ে বাহিরে গেল। ইয়াসমিন দরজার সামনে তুলির শরীরে দোয়া পড়ে পু দিয়ে দিলেন। তারপর বললেন, সাবধানে যাবি, আর শুভ্রর সঙ্গে কোনো প্রকার বেয়াদবি করবি না। ওখানে গিয়ে তো শাশুড়িকে কল দিয়ে জানাবি যে তোরা পৌঁছেছিস। শুভ্র খেয়াল রাখবি। শাশুড়িকে কল করে বারবার জিজ্ঞেস করবি, মায়া বাড়বে তার। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবি। ব্যাগে মেডিসিন আছে, অসুস্থ হলে মেডিসিন নেবি। বারবার করে বলে দিচ্ছি, শুভ্রকে নারাজ করবি না। চিল্লাপাল্লা দৌড়ঝাঁপ এসব করবি না একদম। তুলি এত সব উপদেশ শুনে এক পর্যায়ে বিরক্ত হয়ে বলল, শুভ্র স্যারকে নিয়ে তোমার এত চিন্তা আম্মু? কই, আমাকে নিয়ে তো তোমার এত চিন্তা নেই। ইয়াসমিন হেসে বললেন, যখন নিজের মেয়ে বিয়ে দিবি তখন বুঝতে পারবি। তুলি পায়ে জুতো পরতে পরতে বলল, সে অনেক দেরি। আচ্ছা, আসি এখন, ভালো থাকবে, ভাই। তুলি গাড়ির সামনে এলে শুভ্র ড্রাইভিং সিট থেকে নেমে তুলির জন্য দরজা খুলে দিল। শুভ্রর এই ছোট্ট কাজে তুলি খুশি হলো ভীষণ। মৃদু হেসে গাড়িতে উঠল। গাড়ি চলছে। শুভ্র বলল, আমরা এখন আরিফের বাসায় যাচ্ছি।
ওখান থেকে মেনলি বড় গাড়ি করেই যাব সবাই, ঠিক আছে? সকালে তীব্র বাতাসে তুলির চুল উঠছে, বারবার শুভ্রর মুখের উপর পড়ছে। তুলির চুল থেকে বেশ সুন্দর একটা স্মেল আসছে। আজ বোধহয় শ্যাম্পু করেছে তুলি। শুভ্র চোখ বন্ধ করে নাক টেনে ঘ্রাণ নিল কিছু সময়। আরও কিছু সময় নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু চুলের খোঁচার জন্য ড্রাইভিং করা যাচ্ছে না। তাই শুভ্র নিজেকে সামলে বলল, তুলি, তোমার চুল। তুলি জানালা থেকে মুখ সরিয়ে পাশে চাইল। শুভ্রর মুখে সব চুল উঠতে দেখে তুলি অপ্রস্তুত হয়ে সব চুল ঠিক করে খোপা করতে করতেই বলল, সরি, আসলে আমার চুল অনেক সিল্কি তো, বাঁধলেও ঠিক জায়গায় থাকে না। শুভ্র ডান হাতে ড্রাইভ করতে করতে তুলির দিকে তাকালো, বলল, আমার মন্দ লাগেনি, পার্সোনালি আমার সিল্কি চুল ভালো লাগে। তুলি লজ্জা পেয়ে হাসল। শুভ্র ড্রাইভ করছে। তারা এখন মহাখালীর দিকে যাচ্ছে। দেখতে দেখতে তুলির নজর শুভ্রর হাতের দিকে চলে যায়। সাদা শার্টের হাতা ফোল্ড করে কোনোই অবধি তুলে রাখা। দৃষ্টিগত হচ্ছে শুভ্রর হাতের পুরুষালীর লোম। এক হাতে ড্রাইভ করার কারণেই হাতের পেশি ফুলে আছে। আলাদা রকম সুন্দর লাগছে শুভ্রকে ড্রাইভিং অবস্থায়। শুভ্র লক্ষ্য করলেও তুলি শুভ্রর হাতের দিকে চেয়ে আছে। শুভ্র বারণ করল না, শুধুমাত্র মৃদু হাসল। শুভ্র আর তুলি দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ডাক্তার আরিফের নিজস্ব মহাখালী ফ্ল্যাটের সামনে। ডাক্তার ফারহান এবং তার ওয়াইফও এখানেই। তুলিকে তারা আজ প্রথমবার দেখবেন, ছাত্রী হিসাবে নয়, শুভ্রর বউ হিসেবে। আরিফ এবং ফারহান দুজনেই শুভ্রর খুবই ক্লোজ। কাবিনের দিন এদের বলা হয়েছিল আসার জন্য, দুজনেই শহরের বাহিরে থাকায় আর আসতে পারেনি। আজ তুলিকে দেখে তারা কেমন প্রতিক্রিয়া জানাবে ভাবলেই শুভ্র নার্ভাস হয়ে যাচ্ছে। মেডিকেলের মোস্ট অ্যারোগ্রেন্ট ইগোইস্টিক ডাক্তার উমায়ের হোসেন শুভ্র সেই সবদি তার ছাত্রীকে বিয়ে করলো। পুরো ব্যাপারটাই তো লজ্জার। শুভ্র মনে মনে নিজেকে প্রস্তুত করছে কিভাবে তুলিকে তাদের সঙ্গে পরিচিত করিয়ে দিবে। শুভ্র কলিং বেল বাজানোর আগেই তুলিকে বলল, তুলি। তুলি শুভ্রর দিকে তাকালো। তারপর শুভ্র কিছু বলার আগেই তুলি বলল, সারা কি রিয়েকশন দিবেন ভাবলেই ভয় লাগছে আমার। আমি এভাবে কিছু হবে না, তুমি ভয় পেও না। তুমি সুন্দর করে জাস্ট সালাম দিবে, বাকিটা আমি সামলে নিব। তুলি আশ্বস্ত হয়ে মাথা নাড়ল। শুভ্র কলিং বেল বাজালো। তারপর আরও একবার তুলির দিকে চেয়ে বলল, ডোন্ট ওয়ারি, আমি আছি না। তুলি আবার হাসল। শুভ্র যখন এইভাবে ম্যাজিক বয়েজে কথা বলে তুলি যেন হারিয়েই যায়। তখন মনে হয় তুলি এই পৃথিবী মহাকাশ অবধি জয় করতে জানে। দরজা খুলল ডাক্তার আরিফ। তার সঙ্গে দাঁড়িয়ে আছেন ডাক্তার ফারহান। তারা শুভ্রকে দেখে হাই হ্যালো করবে তার আগেই দুজনের চোখ গেল পাশের নত মুখে দাঁড়িয়ে থাকা তুলির দিকে। তুলি হালকা আওয়াজে দুজনকে সালাম করল। শুভ্র এগিয়ে এসে দুজনকে মেনলে হাক করে। তবে তুলিকে একবার দেখে দুজনের কারোই এই জড়িয়ে ধরার দিকে মন নেই। দুজনেই অবিশ্বাস্য চোখে তুলির দিকে চেয়ে আছে। শুভ্র সরে এসে তুলির কাঁধে হাত রাখল। কাঁধে প্রথম কোনো পুরুষের স্পর্শে তুলি চোখ তুলে চাইল। দুজনের চেক হয়ে বেসে উঠে শুভ্র নামক এক দায়িত্ববান সুপুরুষ। শুভ্র তুলিকে নিজের কাছে হালকা করে টেনে আনলো। তারপর মৃদু হেসে দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওকে, মিট মাই ওয়াইফ, মিসেস প্রত্যাশা হোসেন তুলি। শুভ্রর স্ত্রী তুলি। ডাক্তার আরিফ এবং ফারহান একসঙ্গে বিস্ময় নিয়ে চেঁচিয়ে উঠল, ওয়াইফ? আগে ঘরে ঢুকি। দুজনের এমন চেঁচিয়ে ওঠাতে শুভ্র কানে হাত চাপল। তুলি ভয়ে সিটিয়ে গেল শুভ্রর গায়ের সঙ্গে। অস্বস্তিতে তুলি রীতিমতো জমে যাচ্ছে। শুভ্র কান থেকে হাত নামালো। তারপর দুজনের উদ্দেশ্যে বলল, আগে ঘরে ঢুকি, ডিটেলস পরে বলি, রিয়াকশন তখন দেখাস। শুভ্র তুলি এত সময় ধরে বাহিরে দাঁড়িয়ে আছে দেখে দুজনের হুঁশ ফিরল। আরিফ দরজার সামনে থেকে সরে দ্রুত বলল, ও হ্যাঁ, ভিতরে আয়। তুলি, তুমিও ভিতরে এসো। শুভ্র তুলিকে আগে দিল। তুলি ঘরে ঢুকলে আরিফের স্ত্রী মহু এগিয়ে আসলো। তুলি সালাম করলো তাকেও। মহুও ডাক্তার, তবে অন্য মেডিকেলের। তুলিকে দেখে তবুও কিভাবে যেন মহু চিনে ফেলল। কিছু ভেবেই বলল, তুমি আরিফের মেডিকেলের স্টুডেন্ট না? তোমাকে মেডিকেলে দেখেছি আমি। চাইল্ড বার্থের উপর প্রেজেন্টেশন দিচ্ছিলে, রাইট? তুলি মাথা নেড়ে হ্যাঁ বলল। অথচ তুলির মনে পড়ছে না সে মহু ম্যাডামকে তাদের মেডিকেলে কখনো দেখেছে কিনা। আরিফ শুভ্রর পাশে সোফায় বসে মহুকে বলল, মহু, শুভ্রর ওয়াইফও, ও আমাদের স্টুডেন্ট অলসো, তাই না শুভ্র? শুভ্র আরিফের টিটকিরি শুনে বিরক্ত চোখে তার দিকে তাকালো। ছেলেটা এমনিতেই ছোট থেকে ছোট বিষয় নিয়ে শুভ্রকে টিটকিরি করে, আর এখন পেয়েছে জলজ্যান্ত বিষয়, টিটকিরি আবার করবে না? মহু প্রথমে অবাক হয়েছে, তারপরে মৃদু হেসে তুলির বাহুতে হাত রেখে আরিফকে বলল, স্টুডেন্ট এটা এত রসিয়ে বলার কি আছে আরিফ? তুমিও না, এত সুন্দর মেয়ে বিয়ের আগে দেখলে তুমিও লাফাতে।
আরিফ ব্যাপারস্যাকা খেয়ে বলল, মোহু, আমাদের রিলেশন করে বিয়ে ভুলে গেছো? বিয়ের আগেও তো কোনো সুযোগই দিলে না, আবার লাফানো? মোহু মুখ ভেঙিয়ে বলল, চোখ পাকিয়ে বলল, চান্স পেলে টাঙ্কি মারতে। ছি, শুধরবে না তুমি। পুরো ব্যাপারটা আরিফের স্রোতের উল্টো দিকে যাচ্ছে দেখে আরিফ কথা থামালো। টপিক পাল্টেই বলল, শুভ্র, তুই তো অনেক টায়ার্ড, ক্ষুধাও লেগেছে তাই না? মোহু, চটজলদি নাস্তা দাও তো আমাদের, সঙ্গে গরম গরম চা খেয়ে বেরিয়ে যাব আমরা। মোহু আর দেরি করে না, তুলিকে ভিতরে নিয়ে যাই। মহিলারা যেতেই আরিফ আবার পুরোপুরি ঘুরে বসলো শুভ্রর দিকে। শুভ্র বাঁকার চোখে আরিফের পোলট্রি খাওয়া দেখল। আরিফ নিজেকে প্রস্তুত করলো, তারপর গম্ভীর সুরেই বলল, কাহিনী কি বলতো? তুলি আর তুই কিভাবে কি রিলেশন করে বিয়ে আমাকে বলবি না? তুই ওরকম ছেলেই না, আমি জানি। পারহান ওদিকে উৎসুক চোখে শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র তারপর দুজনকে পুরো কাহিনী শোনালো। সব শুনে পারহান বলল, তুলি মেনে নিয়েছে তো তোকে? শুভ্র উত্তর দিল, বোধহয় ট্রাই করছে। আর তুই? আরিফের প্রশ্নে শুভ্র থামল, তারপর ছোট্ট করে নিঃশ্বাস নিয়ে বলল, চেষ্টা করছি। আই থিঙ্ক আমার ওকে ভালোই লাগে। শি ইজ এ ম্যাচোর গার্ল, চিন্তাভাবনা একদম আমার মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুলি আম্মুর সাথে খুবই ফ্রেন্ডলি। আম্মু তুলের সংস্পর্শে ভালো থাকে, যেমনটা আমি সব সময় চেয়ে এসেছি। বিয়ে নিয়ে আমি সবসময় ভয় পেতাম জানিস, সবসময় চিন্তা থাকতো যে মেয়ে আসবে আম্মুকে আমার মতো করে ভালোবাসবে কিনা। বাট নাও আই এম স্যাটিসফাইড। তুলি সব দিকেই আমার থেকে বেস্ট লেগেছে, বাকিটা এখন ভাগ্য। সব শুনে আরিফ আর ফারহানকে নিশ্চিত হতে দেখা গেল। ফারহান বলল, এই ট্যুরটা তোদের জন্য খুবই কাজে দিবে। ভালো করেছিস তুলিকে নিয়ে যাচ্ছিস সাথে করে। তোদের ফার্স্ট হানিমুনও সেরে গেল বেটা। শুভ্র হালকা হাসলো। ওদের কথা বলার পাখে আরিফ রান্নাঘর থেকে ডাকলো মোহু। আরিফ উঠে নাস্তা রান্নাঘর থেকে এনে টেবিলে সাজালো। সবাই মিলে নাস্তা শেষ করে বেরিয়ে গেল বাস স্টেশনের উদ্দেশ্যে। আরিফ টিকিট আনতে গেছে সবার জন্য। শান্তি পরিবহন বাস ঢাকা থেকে খাগড়াছড়ি অবধি যাবে। একমাত্র এই বাসে খাগড়াছড়ির দিঘিনলা অবধি যাবে, তাই তারা এই বাসে ঠিক করেছে সাজেক যাওয়ার জন্য। শুভ্র এই ফাঁকে তুলিকে জিজ্ঞেস করলো, কিছু কিনবে বাসে খাওয়ার জন্য? তুলি আশেপাশে একবার দেখে বলল, আচার পাওয়া যাবে এখানে? শুভ্র একবার আশেপাশে দোকান দেখে বলল, আমি দেখি পাই কিনা, তুমি মোহর সাথে গিয়ে দাঁড়াও। শুভ্র তুলিকে মোহর পাশে দাঁড় করিয়ে রেখে আচার খুঁজতে গেল। মোহ জিজ্ঞেস করলো তুলিকে, শুভ্র আবার কোথায় যাচ্ছে? আচার কিনতে। কে খাবে তুমি? তুলি স্বাভাবিকভাবে মাথা নাড়ল। মোহ হালকা হেসে বলল, আমার কাছে আছে। আবার আনতে গেলে কেন? আচার তো আমার কাছে কয়েক মাস থেকে সবসময়ই থাকে। কেন ম্যাডাম, আপনি এত আচার পছন্দ করেন? তুলি অবাক হয়ে প্রশ্ন করল। মোহ মৃদু হাসল, পেটে হালকা করে হাত বুলিয়ে বলল, ইনি আসার পর থেকে রোজ খাওয়ান আমাকে। আচার খেলে বমি কম হয়, তাই আরিফ কয়েক ধরনের আচার এনে রাখে বাসায়। তুলি খানিক বিস্মিত হলো, বলল, আপনি প্রেগনেন্ট অবস্থায় এত দূর যাচ্ছেন, সমস্যা হবে না? হুম, বরং আমার মাইন্ড ফ্রেশ হবে। কদিন ধরে মনে হচ্ছে আমি মেন্টালি খুবই উইক হয়ে যাচ্ছি। অযথা চেঁচাচ্ছি, আরিফের সঙ্গেও কয়েকবার খারাপ ব্যবহার করলাম। ও কিছু বলেন আমাকে, কিন্তু আমি বুঝতে পারছি আমার ফ্রেশ হওয়া দরকার। ডেইলি লাইফের এমন ঝুটঝামেলা থেকে কয়দিন রেহাই দরকার, তাই ভাবলাম ঘুরে আসি। তুলি অবাক হলো, মানুষটার কি ধৈর্য! এমন একটা অবস্থায় এভাবে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। তুলি হলে বিছানায় ল্যাদ হয়ে পড়ে থাকতো, নিজের যন্ত্রণায় ভুগতো, আশেপাশের সবাইকেও জ্বালিয়ে মারত। তুলি হালকা হাসলো। এর মধ্যে শুভ্র এসেছে, হাতে পলিথিন, আচারের সঙ্গে আরও হাবিজাবি চকলেটস আর চিপসও কিনে এনেছে। আরিফও এরই মধ্যে টিকিট কিনে এনেছে। বাস ছেড়েছে কিছুক্ষণ হয়েছে। মোহু শরীর খারাপ লাগছে, আরিফের কাঁধে মাথা হেলান দিয়ে শুয়ে আছে। ফারহানের কাঁধে মাথা হেলিয়ে বাহিরের দিকে চেয়ে আছে দিয়া। তাদের দেখে তুলিরও ইচ্ছে করছে শুভ্রর কাঁধে মাথা রাখতে, কিন্তু সংকোচের কারণে সেটা আর হচ্ছে না। শুভ্রও তো আগ বাড়িয়ে কিছুই বলছে না। তুলি মেয়ে হয়ে কিভাবে বলবে? সেই কখন থেকে ওরা দুজন চুপ করে বসে আছে বাসে। কেউ কি তাদের দেখে বলবে এরা সভ্য বিবাহিত কোনো কাপল? তুলি বিরক্ত হয়ে বাসের জানালায় মাথা ঠেকিয়ে বসে। বাস ক্রমাগতই নড়ছে, তাই তো তুলি ঠিকঠাক মাথা রাখতে পারছে না, উল্টো ব্যথা পাচ্ছে। তুলি তাও রাগে মাথা সরালো না, ঠেকিয়েই রাখলো। শুভ্র ফোনে এতক্ষণ কাজ করছিল। এক পর্যায়ে তার চোখ গেল তুলির দিকে। তুলি ঘুমে ডরে পড়ে যাচ্ছে, তাও কষ্ট করে চোখ খুলে রেখেছে। কপালে কি ব্যথা লাগছে না তুলির? শুভ্র বলতে ইচ্ছে করলো, তুলি চাইলে শুভ্রর কাঁধে মাথা রাখতে পারে, কিন্তু লজ্জার সংকোচে বলতেও পারছে না। তাও সে বলল, তুলি, তুলি, এভাবে ঘুমিও না, কপাল ফুলে যাবে বাসে ধাক্কায়, রাস্তাটা বেশি ভালো না। তুলি ধ্যান ভাঙে, ঘুম থেকে উঠে বসে আবারও সোজা হয়, শুভ্রর দিকে চাই।
ঘুমে চোখ মিলতেও পারছে না তুলি। চোখ গড়িয়ে ঘুমানোর জায়গায় খুঁজছে সে। শুভ্র বলল, কি দেখছো? তুলি লম্বা হামি তুলেই বলল, ঘুমাবো কোথায় আমি? সিটটা পেছনে হেলানো যায় না আর? শুভ্র সিটটা হাত দিয়ে একবার দেখল, তারপর বলল, না আর তো যাবে না। তুলি তখন শুভ্রর মাথায় মারতে ইচ্ছে হলো, বলতে ইচ্ছে হলো, আপনার বুক আর কাঁধ থাকতে আমি কেন সিটে মাথা দিয়ে ঘুমাবো, কিন্তু বলতে পারল না। তাদের সম্পর্কটা আর 8-10টা স্বাভাবিক কাপলদের মতো নয়, তাই দুজনের কেউই চাইলে স্বাভাবিক কাপলদের মতো আচরণ করতে পারছে না। তুলি দীর্ঘশ্বাস ফেলল, হাল ছেড়ে দিয়ে শেষমেশ সোজা সিটেই হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করে। সিটে মাথা রেখে চোখ বুঝল, তবে বাসের ধাক্কায় বারবার মাথা পড়ে যাচ্ছে তুলির। শুভ্র সবই দেখছে। একবার ফারহান আর আরিফকে দেখে তার খুব ইচ্ছে করে বলতে যে তুলিকে নিজের কাঁধে মাথা রাখার কথা, কিন্তু গলায় যেন আজ কেউ পাথর বসিয়ে দিয়েছে। শুভ্র কথাই বলতে পারছে না ঠিকঠাক। সদ্য বিবাহিত স্ত্রী হিসাবে তুলি পাশে বসে আছে, তারা হানিমুনে যাচ্ছে। এই ব্যাপারটাই শুভ্রকে বারবার লজ্জা দিচ্ছে। তুলি ঘুমাতে পারছে না ভালো করে, তাই শুভ্র একসময় নিজেকে শক্ত করলো। কাছুমাছু হয়ে তুলিকে ডাকলো, তুলি, এই তুলি, উঠো, আমার কাঁধে মাথা রেখে শোও, এভাবে ঘুমালে গাঁড় ব্যথা করবে তো। তুলি এ কথা শুনে সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলল। শুভ্র আচমকা চোখ খোলায় ব্যবস্থাকে খেয়ে তাকালো তুলির দিকে। তুলি চোখের পলক দুবার পেলেই শুভ্র দিকে চেয়ে থাকলো। আরেকবার বলুক সে। তুলি মরিয়া হয়ে চাপাবে তার কাঁধে। শুভ্র বুঝলো তুলি হয়তো শুনতে পারেনি, তাই শুভ্র গলা পরিষ্কার করে ধীমে আওয়াজেই বলল, ঘুমাবে তুমি? এভাবে ঘুমালে ব্যথা পাবে। অস্বস্তি ফিল না করলে আমার কাঁধে মাথাটা রাখো। তুলি মৃদু হাসল। লজ্জায় অবনত হয়ে হালকা সরে এসে শুভ্রর হাত জড়িয়ে তার কাঁধে মাথা রাখলো পরম আবেশে। শুভ্রর গায়ে প্রথম কোনো নারী স্পর্শ করলো, কাঁধে মাথা রাখলো। সেই নারীটা তার স্ত্রী। ব্যাপারটা কত সুন্দর। শুভ্রর হাত যত্ন নিয়ে তুলি চুলে মালিশ করলো। আরামে চোখ বুঝলো তুলি। শুভ্র মৃদু আওয়াজে বলল, এবার নিশ্চিন্তে ঘুমাও, আই এম দেয়ার। তুলির কথাটা কি যে ভালো লাগলো। বোধহয় শুভ্রর কাঁধে শক্ত করে মাথাটা চেপে রাখতে। তুলি একবার মাথা তুলল। শুভ্র তাকালো। তুলি বলল, থ্যাঙ্কস সব কিছুর জন্য। শুভ্র খানিকটা হাসল। তুলি আবারও আরাম করে শুভ্রর কাঁধে মাথা রেখে চোখ বুঝল। বাস এসে থেমেছে দিঘানালিতে। এখন থেকে আর কোনো বাস যাবে না। বাকিটা পথ যেতে হবে চাঁদের গাড়ি করে। চাঁদের গাড়ি মূলত এক প্রকার জিপ গাড়ি। সাজেকের সবাই এটাকে জিপ না বলে সুন্দর ভাষায় চাঁদের গাড়ি বলে। তুলি বাস থেকে নেমে মুখে পানি ছেটালো। ঘুমে চোখ খুলতে পারছে না সে। শুভ্রর হাতেই সব ব্যাগ। সে একপাশে ব্যাগ রেখে তুলির কাছে গেল। বলল, চা খাবে তুলি? ঘুম কাটবে তাহলে। তুলি হামি ছেড়েই বলল, খাবো আপনি? শুভ্র হেসে উত্তর দিল, চায়ে কখনো আমার না নাই, সর্বদাই হ্যাঁ। তুলি হেসে ফেলে। হেসে হেসে আনমনেই বলল, ভালোই হয়েছে, দুজন চা পাগল। মাঝরাতে চাঁদ দেখতে দেখতে কয়েক কাপ চা সাবার করা যাবে। শুভ্র হাসল। তুলির তার সংসার নিয়ে কত ইচ্ছে, তাকে নিয়ে কত স্বপ্ন। ব্যাপারটা শুভ্রর ভীষণ ভালো লাগলো। শুভ্র মুচকি হেসে চা আনতে যায়। চা খেয়ে সবাই চাঁদের গাড়িতে চড়ে বসলো। ওদের 6 জনের জন্যই একটা চাঁদের গাড়ি লেগেছে। 6 সিটে 6 জন। সাজেকের পথটা বেশ সুন্দর। বারবার তুলি গাড়ির ধাক্কায় শুভ্রর উপর পড়ে যাচ্ছে। ওড়নাটাও ঠিকঠাক জায়গায় থাকছে না। স্যারদের সামনে তুলি এক প্রকার নাস্তা নাবুদ অবস্থা। শুভ্র হয়তো বুঝতে পারলো, ফিসফিস করে বলল, ওড়নাটায় পিন দিয়ে দাও, আর খুলবে না তাহলে। তুলিও তাই করলো। তুলি ঠিকঠাক বসতে পারছে না দেখে শুভ্র বাম হাতে তুলির কাঁধ ধরে নিজের সঙ্গে চেপে ধরে রেখেছে। তুলি শুভ্রর দিকে চেয়ে শুভ্র নিরন্তর বসে গল্প করছে আরিফ ফারহানের সাথে, অথচ এখনো এক হাতে তুলিকে আগলে আছে। তুলি শুভ্রর যত্নে আরও একবার তার প্রতি ভালোবাসা জন্মালো। মানুষ হিসেবে কতটা অসাধারণ শুভ্র, সেটা কি শুভ্র কোনোদিনও জানবে? তুলিকে এতটা সেফ অনুভব করানো, এতটা যত্নে এতদূর নিয়ে আসার জন্য তুলি শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। সেটাও কি শুভ্র মহাদয় কখনো জানবে? তুলি একদিন জানাবে, সব জানাবে। একদিন পূর্ণিমা রাতে দুজন বারান্দায় দোলনায় দোল খেতে খেতে চাঁদ দেখবে। তখন তুলি শুভ্রকে জানাবে কাবিনের পর কিভাবে তুলি একটু একটু করে শুভ্রর প্রেমে পড়েছিল, একটু একটু করে দুজন কাছাকাছি এসেছিল, একটু একটু করে তুলি দুর্বল হয়েছিল মানুষের প্রতি। তুলি বলবে, একদিন অবশ্যই বলবে, সেও জানুক পুরুষ হিসেবে সে ঠিক কতটা অসাধারণ। সাজেকে একটা রিসোর্ট নেওয়া হয়েছে, সাজেক ইকো ভ্যালি রিসোর্ট। শুভ্ররা রিসিপশনের কাজ সামলে যে যার রুমে ঢুকলো। তুলি রুমে ঢুকে বিস্ময় নিয়ে চারদিক দেখলো।
কাঠের দরজা, দেওয়াল, বিছানা সবই কাঠের তৈরি। সামনে খোলা বারান্দা। তুলি বারান্দায় গেল। শীতল হাওয়া বইছে। তুলির খুবই ভালো লাগছে। শুভ্র বারান্দায় এসে তুলির পাশে দাঁড়ালো। তুলি বলল, ভীষণ সুন্দর রিসোর্টটা, আমার ভালোই লেগেছে। শুভ্র মৃদু হাসল, বলল, সাজেকের মোস্ট অব দ্য রিসোর্ট এরকমই। এটাই সাজেকের বিশেষত্ব। আমরাও একদিন এমন একটা ঘর বানাবো। কাঠের সব কিছু থাকবে, এরকম একটা খোলা বারান্দা থাকবে, তেমন কৃত্রিম সাজসজ্জা থাকবে না। যা থাকবে সব প্রাকৃতিক। রুমের চারপাশে এক ধরনের লম্বা মোমবাতি পাওয়া যায় না, ওগুলো থাকবে। মনে হবে আমরা ধুলোবালি জমা শহরে নয়, গ্রামে কোনো এক পাহাড়ের উপরে থাকছি। বেস্ট হবে জানেন। কথাটা বলে বেশ আনন্দ নিয়ে শুভ্র দিকে ঘুরল তুলি। শুভ্র স্থির চোখে চেয়ে দেখছে তুলিকে। তুলি হাসছে, ঠোঁটের কোণে লেগে আছে তৃপ্তির হাসি। শুভ্র আনমনে চেয়ে আছে তুলির মুখের দিকে। শুভ্র এভাবে চেয়ে আছে দেখে তুলি ভ্রু নাচিয়ে হেসে হেসে জিজ্ঞেস করলো, কি দেখছেন? তোমাকে। তুলি ভ্রু কুঁচকে ফেলল। সঙ্গে সঙ্গে শুভ্র থমকে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো। লজ্জা এবং অস্বস্তি দুজনকেই ঘিরে ধরল। শুভ্র ইতিউতি চেনে নিজেকে সামলে বলল, ফ্রেশ হয়ে নাও, বাথরুমে সব রাখা আছে, আমি পরে ঢুকবো। কথাটা বলে শুভ্র আগে আগে বারান্দা থেকে রুমে ঢুকে গেল। তুলি পিছনেই দাঁড়িয়ে রইল, টালমাটাল চোখে চেয়ে রইল শুভ্র চলে যাওয়ার দিকে। খানিক পর মৃদু হেসে নিজেও ঘরে ঢুকল। শুভ্র বিছানায় বসে আছে। তুলি সেদিকে একবার তাকিয়ে টাওয়াল নিয়ে বাথরুমে ঢুকে যায়। শুভ্র মাথা তুলে তাকালো তখন। আজ মূলত তার হচ্ছেটা কি? নিজেকে এত অদমনীয় মনে হচ্ছে কেন? তুলি সামনে থাকলে এতটা উতলা হয়ে যাচ্ছে কেন সে? শুভ্র মাথার চুল খামচে ধরে থাকলো। মাথাটা বড্ড ধরে আছে আজ। প্যারাসিটামল খেতে হবে একটা। তুলি গোসল করেই বের হয়েছে। টাওয়াল দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে শুভ্রর সামনে এসে দাঁড়ালো। শুভ্র অন্যদিকে চেয়ে আছে। তুলি বলল, আমি এসে গেছি, আপনি গোসল করবেন না? শুভ্র সঙ্গে সঙ্গে উঠে যায়। এক নজর তুলির ভিজে চুলের দিকে চেয়ে দ্রুত পায়ে স্যান্ডেল পরে টাওয়াল নিয়ে বাথরুমে চলে গেল। তুলি তাজ্জব হয়ে চেয়ে রইল শুভ্র যাওয়ার দিকে। শুভ্র গোসল থেকে বের হলো প্রায় আধা ঘন্টা পর। সারাদিন জার্নি করে গায়ে মনে হচ্ছে দুলুর বস্তা লেগে আছে, তাই আজ গোসলে বেশ দেরি হয়ে গেছে তার। তুলি তখনও চুল ঝাড়ছে। কোমর অবধি বেশ ঘন চুল তুলির। চুল ঝাড়তে বড্ড কষ্ট হচ্ছে তুলির। হাত মনে হচ্ছে ভেঙেই আসছে। তুলির চুলের পানিতে মেজে পুরো ভিজে গেছে। শুভ্র টাওয়াল দিয়ে নিজের চুল মুছে বলল, তুলি, চুলটা বাঁধো, মেজে একদম ভিজিয়ে দিয়েছ দেখো। তুলির পিছনে ফিরল। শুভ্র কথা বলতে বলতে এগোলো। চুল আগে বেঁধে পানি ঝরাও, দেন খুলে ঝাড়বে। এভাবে চুল ঝাড়লে হেয়ার ড্যামেজ হতে পারে। এক চিৎকার দিয়ে শুভ্র ভিজে মেঝেতে পা পিছলে সোজা তুলির গায়ের উপর গিয়ে পড়ে। এভাবে পায়ে পড়ায় তুলি শুভ্রর ভার সহ্য করতে না পেরে সোজা গিয়ে পড়ল বিছানার উপর। হঠাৎ তাল সামলাতে না পেরে শুভ্রর হাত পিছিয়ে ধরল তুলির মেধহীন কোমর। ঠোঁট ছুঁয়ে গেল একদম তুলির গলার নিচের অংশে। জীবনের প্রথম এমন স্পর্শে তুলি এক প্রকার থমকে যায়। শুভ্রর সঙ্গে সঙ্গে মুখ তুলল তুলির গলা থেকে। হঠাৎ করে সম্পূর্ণ পরিস্থিতিটা উল্টো স্রোতে ঘুরে গেল, যেন এক নতুন দম্পতির। শুভ্র সমস্ত ভার তুলির উপর পড়তে এক প্রকার চ্যাপ্টা হয়ে গেল তুলি। চোখ খিচে রেখে শুভ্রর বুকে দুহাত চাপ দিয়ে শুভ্র চটচল দিয়ে তুলির উপর থেকে উঠে পড়ে। তুলির বুক ওঠানামা করছে, ভয় পেয়ে গেছে ও। সঙ্গে প্রথমবারের নেই শুভ্র ঠোঁটের স্পর্শ হৃদয়ে তীব্র আবেশের জন্ম দিচ্ছে। শুভ্র উঠে বসে কিছুক্ষণ মাথা নিচু করে বসে পায়ে পা ঘষতে থাকলো। তুলি শুয়ে আছে, এখনো ঠিক হতে পারছে না সে। তুলির কোনো সাড়া শব্দ না পেয়ে শুভ্র পিছনে ঘুরল। তুলি শুয়ে আসে দেখে তার ডান হাত বাড়িয়ে দিল তুলির দিকে, কিন্তু কিছু বলল না। তুলি ছোট ছোট নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করে। হাত বাড়িয়ে শুভ্রর হাত চেপে ধরে আস্তে করে উঠে বসল। তারপর দুজনেই চুপচাপ শুভ্রর মেঝের দিকে চেয়ে আছে। তুলিও সেরকমভাবেই বসে আছে। খানিক পর হঠাৎই দুজন একসঙ্গে বলে উঠল, সরি। নিজেরা বলে নিজেরাই অবাক হয়ে গেল। একে অপরের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। শুভ্র প্রথমে হেসে ফেলল। তুলিও শুভ্র দেখা দেখে হেসে উঠল। শুভ্র বলল, সরি বলা দরকার নেই আমাদের কারোরই, ইটস প্রিটি নর্মাল বিটুইন আস। তুলি হঠাৎই এমন কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে যায়। কপালের বীজে চুল কানের পিছনে গুছতে গুছতে বলল, হঠাৎই শুভ্র বিছানার দিকে চাইল, তারপর দ্রুত উঠে দাঁড়ালো। তুলি, তুমি তো চুলের পানিতে বিছানাটাও ভিজিয়ে দিয়েছ। শুভ্রর কথা শুনে তুলি পিছনে তাকালো। বিছানার একটা অংশ ভিজে গেছে। তুলি দাঁত দিয়ে জিভে কামড়ে বাঁকা চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্র ভ্রু কুঁচকে চেয়ে আছে তুলির দিকে।
তুলি মিনমিন করে বলল, সরি, আসলে আমার চুল ঘন তো তাই। এদিকে টাওয়ালটা দাও তো, আমি মুছে দিচ্ছি চুল। শুভ্র কথাটা বলে তুলি টাওয়াল দেওয়ার আর অপেক্ষা করলো না। তুলির হাত থেকে টাওয়ালটা কেড়ে নিয়ে এসে তুলির পেছনে এসে দাঁড়ালো। আলগোসে চুল মুছে দিতে থাকলো। আর তুলিকে শোনাতে লাগলো কিভাবে চুল মুছতে হয় আর তার হাজারো টিপস। তুলি এসব শুনেনি, শুনবেও না। এভাবে তুলির চুলে দুনিয়া বেসে যাক। শুভ্র এগিয়ে আসবে, মুছে দিবে তুলির চুল। তুলি ডুবে যাবে তার আকণ্ঠ। শুভ্র বেশ যত্ন নিয়ে তুলির চুল মুছে দিল। তারপর টাওয়াল বারান্দায় মেলে এসে দ্রুত নিজের গায়ে জ্যাকেট জড়াতে জড়াতেই বলল, চলো দ্রুত, না হলে রাতে আর কারোরই খাবার জুটবে না কপালে। হোটেল তাহলে বন্ধ হয়ে যাবে। তুলি এত তাড়া পেয়ে দৌড়ে দৌড়ে ভিজে চুলে আলগা করে খোপা করে মাথায় ওড়না তুলে নিল। শুভ্র তুলিকে নিয়ে বেরিয়ে গেল রুম লক করে। বাহিরে বাকিরা অপেক্ষা করছিল শুভ্রতের জন্য। ওরা যেতেই তারা সবাই চলল রাতের খাবারের উদ্দেশ্যে। খাবার খেয়ে রুমে আসলো দুজন। তখন প্রায় রাত 11টা। খাবার খাওয়া অনেক আগেই শেষ হয়েছিল। তবে সবাই মিলে প্রায় 1 ঘন্টার মতো রাতের সাজেকে রাস্তায় হাঁটছিল, তাই এত দেরি হওয়া। সারাদিন জার্নি করে রাতে বিছানায় এসে দুজন ক্লান্ত দেহে কয়েক মিনিটে ঘুমিয়ে পড়েছিল। বোর হয়নি এখনো। সূর্য উদিত হবে আর অল্পক্ষণের মধ্যেই। সাজেকের সকল সৌন্দর্যের মধ্যে প্রমাণ হচ্ছে ভোরের সূর্যোদয় দেখা। সূর্য মেঘের উপর বেশি বেশি বেড়ায়, অনেকটা তেমন মনে হয়। শুভ্র অ্যালার্ম দিয়ে রেখেছিল। 4টা বাজতে অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায় তার। বুকের উপর কিছুর অস্তিত্ব অনুভব করে ঘুমে ডুবে থাকা চোখ ঘুরিয়ে আশেপাশে তাকায়। তুলির ডান হাত দিয়ে শুভ্রকে জড়িয়ে রেখেছে। ঘুমে কাহিল তুলি হয়তো বোঝেওনি সে কি করেছে। শুভ্র মৃদু হাসল। হাতটা আলগোসে সরিয়ে দিয়ে বিছানায় রাখলো খুব যত্ন নিয়ে। শোয়া থেকে উঠবে তখন চোখ গেল তুলির গোমন্ত নিষ্পাপ মুখের দিকে। গোমন্ত অবস্থায় তুলিকে খুব বেশি মায়াবী দেখায়। কথাটা সত্য। এই যে শুভ্র এখন চোখও ফেরাতে পারছে না। উঠে ব্রাশ করতে যাবে, সেটাও করতে পারছে না। সে কখন থেকে তুলির দিকে চেয়ে আছে সে। এই জন্যই বোধহয় বিয়ের আগে ছেলে মেয়েদের একসঙ্গে থাকা নিষেধ। তখন এসব খুঁটিনাটি সৌন্দর্য বিয়ের আগে একে অপরের নিকট প্রকাশ পেয়ে যায়। বিয়ের আর তখন আগ্রহ থাকে না। তুলির এলোমেলো চুল কপালের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। শুভ্রর কি যে হলো কে জানে। এগিয়ে আসলো সে। তুলির উপর শুয়ে ঝুঁকে এলো তুলির গোমন্ত মুখের দিকে। কপালে চুল আর 4 আঙ্গুলে কানের পিছনে গুঁজে দিয়ে মুখের দিকে চাইল তীব্র দৃষ্টিতে। তুলির নিঃশ্বাসের শব্দ শুনতে পারছে শুভ্র। আল্লাহ বোধহয় এজন্যই বিয়েকে হালাল করেছেন। দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ কিভাবে একটু একটু করে বিয়ে দোহাই দিয়ে কাছে আসছে। শুভ্র তুলি তারই নমুনা। কিছুক্ষণ নিঃশব্দ চেয়ে থাকার পর কি মনে করে আসমকাই শুভ্র ঠোঁট বসালো তুলির কপালের ত্বকে। তুলির নিঃশ্বাসের শব্দ আরও নিবিড় হলো যেন। শুভ্র কপালে ঠোঁট বসিয়ে বিড়বিড় করল, আলহামদুলিল্লাহ, আমার জীবনে তোমার আসার দরকার ছিল। এভাবে না হলে অন্যভাবে। তুলির ঘুম পাতলা হচ্ছে দেখে শুভ্র নিজেকে ঠিক করে চট করে উঠে গেল বিছানা থেকে। শুভ্র বাথরুমে যেতে চোখ খুলে তাকালো তুলি। চোখ তার টলমল করছে। শুভ্র তাকে ভালোবেসে স্পর্শ করছে। উফ! তুলি আলগোসে তার বাঁ হাত তুলে শুভ্রর স্পর্শ করা কপালে সেই অংশ ছুঁয়ে দিল। মনে হচ্ছে এখনো শুভ্রর ঠোঁট ছুঁয়ে আছে তুলির কপালে। কোথাও শুনেছিল, যে পুরুষ তোমাকে মন থেকে চাইবে তার ঠোঁটের স্পর্শ তোমার কপালে চুইবে সবার প্রথমে। তার চুমুতে তুমি শান্তি পাবে, আরাম বোধ করবে। এজন্যই বোধ হয় শুভ্র ছোঁয়া এখনো তুলির মনে গেঁথেই রইল। তুলির শ্বাস বেরিয়ে যাচ্ছে। শুভ্র তাকে মেনে নিচ্ছে। একটু একটু করে দুজন এগিয়ে যাচ্ছে একটি সুখী সংসারের দিকে। ব্যাপারটা ভেবেই তুলি রোমাঞ্চকর অনুভব করছে। শুভ্র বাথরুম থেকে বেরোতে তুলি আবারও চোখ বন্ধ করে ঘুমানোর ভান করল। না হলে দেখা যাবে লজ্জায় শুভ্র তুলির মুখোমুখি আর হচ্ছে না। শুভ্র ব্রাশ করে এসেছে। সূর্য উঠবে আর কিছুক্ষণের মধ্যেই। আকাশে লালচে আভা দেখা দিচ্ছে। শুভ্র আর দেরি করল না। এগিয়ে এসে তুলির মাথার কাছে এসে দাঁড়ালো। ডাক দিল তুলিকে, তুলি, তুলি, উঠবে একটু? একটা বেস্ট জিনিস দেখাবো তোমাকে, প্লিজ ওঠো। তুলি, আর দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে। আফসোস করলেও কিন্তু লাভ হবে না তখন। শুনছো তুলি? তুলি এত ডাক শুনে আড়মোড়া ভাঙার ভান করে তাকালো শুভ্র দিকে। কিছুক্ষণ শুভ্র দিকে ঘুম ঘুম চোখে চেয়ে রইল। তারপর হালকা করেই হাসলো। সঙ্গে সঙ্গে মনে হলো শুভ্র সে হার্টবিট মিস করেছে। ঘুমন্ত মুখে এমনিতে আজ সকালে তুলির উপর ঘায়েল হয়েছে সে। আর এখন গুম গুম মুখে মুচকি হাসি। উফ, মারাত্মক। শুভ্র ড্যাব ড্যাব করে তুলির দিকে চেয়ে রইল অনেকক্ষণ। তুলি হাসি থামিয়ে উঠে বসলে শুভ্রর হুঁশ ফেরে। সঙ্গে সঙ্গে কোমরে হাত রেখে অন্যদিকে মুখ ঘোরালো। তুলি চুল খোপা করতে করতে উঠে বসে।
গুম গুম গলায় জিজ্ঞেস করলো, কি দেখাবেন? দেখান দ্রুত, আমি ঘুমাবো। শুভ্র স্বাভাবিক হলো এবার। এগিয়ে এসে তুলির কাঁধ ধরে জোর করে তুলিকে উঠালো। বারান্দার দিকে তুলিকে টেনে নিয়ে যেতে যেতেই বলল, নো ওয়ে, ঘুম এখনো ঘুমকে এখন না বলো প্লিজ। আমরা একটা বেস্ট জিনিস দেখবো একসঙ্গে। কাম উইথ মি। তুলিকে বারান্দায় এনে থামালো শুভ্র। তুলি গুম চোখে মুছে তাকালো সামনে। পুরো সাজেকের আকাশ লালচে হয়ে আছে। 2 কদম এগিয়ে এসে কাঠের বারান্দায় গ্রিল ঘেঁষে দাঁড়ালো তুলি। সূর্য উঠছে একটু একটু করে। তুলি হা হয়ে চেয়ে আছে সামনে। শুভ্র মৃদু হেসে তুলির পাশে গ্রিল ঘেঁষে দাঁড়ালো। সূর্য উদয় হচ্ছে যেন মেঘের উপর থেকে। সাদা মেঘ বাড়ছে, তার উপর লাল টকটকে এক সূর্য। ভয়াবহ সুন্দর দৃশ্য। তুলি খুশিতে নেচে উঠল যেন। ওয়াও, কি সুন্দর সূর্য! শুভ্র তুলির মতো সামনে চেয়ে আছে। শুভ্র মন্ত্রমুগ্ধের মতো করেই বলল, ইয়া, সাজেকের অন্যতম সুন্দর দৃশ্যের মধ্যে এটা একটা। সত্যিই সুন্দর। সূর্য উঠে গেছে অনেকক্ষণ। তুলি শুভ্র দাঁড়িয়ে আছে এখনো বারান্দার গ্রিল ঘেঁষে। দুজনেই চুপচাপ। ভোরের শীতল বাতাস বইছে। তুলির গায়ের শাল সে বাতাসে মৃদু মন্দ উড়ছে। তুলি শালটা নিজের গায়ের সঙ্গে চেপে রাখলো। ওর হাত রেলিংয়ের উপর রাখা। শুভ্র হাত উঠিয়ে তুলির পাশে রেলিংয়ে রাখলো। একটা সময় শুভ্র সূর্য থেকে মনোযোগ সরিয়ে মুগ্ধ তুলির দিকে একবার তাকালো। তারপর তাকালো তুলির হাতের দিকে। ডোক গিলে শুভ্র। কি করবে? হাতটাকে ছুঁইবে? ছুলে কি তুলি অস্বস্তি বোধ করবে? শুভ্র 7 পাঁচ চিন্তা করেও নিজেকে একটু দমাতে পারল না। হাত একটু একটু করে এগুলো তুলির হাতের দিকে। প্রথমে আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে গেল। তুলির ধ্যান ভাঙল, কিন্তু তাকালো না শুভ্রর দিকে। অপেক্ষা করলো যেন আরও একটুখানি স্পর্শের। শুভ্র সামনে থাকি একটু একটু করে হাত পুরোটাই নিজের হাতের মধ্যে পুরো নিল। হাতটা সম্পূর্ণ শুভ্র দখলে চলে যায়। তখন তুলি তাকালো শুভ্রর দিকে। শুভ্র কেমন সম্মোহনীত দৃষ্টিতে তাকালো। তুলি তাকিয়ে আছে দেখে শুভ্র তুলির সম্মতি নেই সেটা ভেবে সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নিতে গেলে তুলি ছাড়ল না, বরং ধীরে ধীরে হাতের বাঁধন শক্ত করে শুভ্রর হাত চেপে ধরল। দুজন দুজনের দিকে চেয়ে সামান্য হাসলো। তারপর আবারও দুজন সামনে তাকালো। আবার একে অপরের হাতে হাত রেখে দুজন অনুভব করলো তাদের জীবনের এক নতুন সূর্যোদয়। তুলি দিন দিন বুঝতে পারছে শুভ্র তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। তুলি নিজেও ধীরে ধীরে আকৃষ্ট হয়ে যাচ্ছে শুভ্রর প্রতি। শুভ্রর কথা বলার ধরন, বাচন ভঙ্গিমা, ভ্রূণাচানো, দায়িত্ববোধ, তুলির প্রতি স্ত্রী হিসাবে এক আলাদা সম্মান, এই সব কিছুই তুলিকে তীব্রভাবে শুভ্রর দিকে টেনে নিয়ে যাচ্ছে। তুলি আয়নার সামনে দাঁড়ালো। আজ সন্ধ্যায় ছোটোখাটো বারবিকিউ পার্টির আয়োজন করেছে সবাই মিলে। তুলি বাসা থেকে আসার সময় কোনো শাড়ি আনেনি, কিন্তু এখন শুনছে পার্টিতে নাকি সবাই শাড়ি পরবে। এটা শুনে কোথা থেকে শাড়ি জোগাড় করে তুলির হাতে ধরিয়ে দিল শুভ্র। তুলি সেই শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে এত 7 পাঁচ চিন্তা করছে। তুলি অপেক্ষা করছে শুভ্র কখন ঠিক আর কতদিন পর নিজের অনুভূতি কনফেস করবে। তুলি মেয়ে, চাইলেও আগ বাড়িয়ে কিছু বলতেই পারছে না। তাছাড়া তাদের সম্পর্কটা আলাদা ছিল শুরুতেই, সেটাও একটা বাধা বলা চলে। তাই তুলি এখানে নীরব। করুক না, না হয় আরও কিছুটা অপেক্ষা, তার লজ্জা ভাঙলেই হয়। তুলি প্রায় তৈরি। শুভ্র কল এলো তখনই। তুলি কল ধরল। ওপাশ থেকে শুভ্র ব্যস্ত ভঙ্গিতে জানতে চাইল, তুমি তৈরি? নিচে আসো, আমরা এখানেই আছি। একা আসতে পারবা তো? পারবো, চিন্তা নেই। তাহলে আসো, রাখছি। শুভ্র কল কাটল। তুলি শেষবারের মতো আয়নায় নিজেকে দেখে নিল। ভালোই দেখাচ্ছে তাকে। তুলি শরীরে ভালো করে আঁচল জড়িয়ে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। নিচে এসে দেখে শুভ্র আর তার বন্ধুরা মিলে কয়লা পুড়িয়ে বারবিকিউ বানাচ্ছে। তুলি শুভ্রকে দেখল। কালো রঙের শার্টের হাতা ফোল্ড করা কোনোই অবধি, সামনে দুটো বোতাম খুলে কলার ছেড়ে দেওয়া, ডান হাতে কয়লা লেগে আছে, কপালেও কয়লা সেটে। তবে তাতেও কি ভয়াবহ সুন্দর দেখাচ্ছিল তখন শুভ্রকে। তুলি তখন মনে হয়েছে সে এই প্রথমবারের মতো শুভ্রর উপর ক্রাশ খেয়েছে। তুলি হা করেই শুভ্রকে দেখছিল। হঠাৎই পাশ থেকে মোহ শুভ্রর দিকে চেয়ে চেঁচালো, শুভ্র ভাই, বউ এসেছে তোমার। বউর দিকে একটু মন দাও। মেয়েটা সে কখন থেকে তোমার দিকে চেয়ে আসে। পাগল করে দিয়েছ দেখি একদম তুলিকে। কথাটা শোনা মাত্রই তুলি চোখ সরিয়ে অন্যদিকে ফিরে গেল। লজ্জায় মনে হচ্ছে ও গলা অবধি ডুবে যাচ্ছে। এভাবেও কেউ সবার সামনে বলে? ইস! শুভ্র ভ্রু নাড়িয়ে তুলির দিকে মৃদু হেসেই তাকালো। লজ্জা পাচ্ছে তুলি, বুঝতে পারল শুভ্র। তাই হাতের কাজ ফারহানকে দড়িয়ে দিয়ে হাত ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসলো তুলির দিকে। শুভ্র এগোচ্ছে দেখে তুলি শাড়ির আঁচল খামছে ধরে অন্যদিকে ফিরল। শুভ্র পিছনে এসে দাঁড়ালো।
পিছন থেকে বলল, কি ব্যাপার, আমাকেই দেখছিলে নাকি এতক্ষণ মিস ছাত্রী? তুলি লাজুক হাসল, তারপর নিজেকে সামলে শুভ্রর দিকে ফিরে বেশ ভাব নিয়ে বলল, হুম, আমি আপনাদের রান্না করা দেখছিলাম। কথাটা বলে আমার মুখ টিপে হেসে অন্যদিকে মুখ গোড়ালো তুলি। শুভ্র তুলি থুতনি চেপে ধরে নিজের দিকে ফেরালো, ব্রু নাচালো। আর ইউ শিওর? তুলি দ্রুত উফুর নিচে মাথা নাড়ালো। শুভ্র হেসে ফেলে তুলির মুখটা ছেড়ে দিয়ে বলল, আচ্ছা বাদ দাও, ক্ষুধা পেয়েছে? তুলি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, মৃদু আওয়াজে বলল, এখন অবধি না। শুভ্র বাম হাতের কবজি জড়িয়ে থাকা ঘড়ি দেখল, টাইম দেখে নিয়ে বলল, একটু অপেক্ষা করো, ঘণ্টাখানেকের মধ্যে খাবার রেডি হয়ে যাবে আই থিঙ্ক। তুমি মুহুদের পাশে গিয়ে গল্প করো, আমি রান্নাতে যাচ্ছি। তুলি প্রশ্ন করলো, আমি হেল্প করব? তুলি বিস্মিত হলো শুভ্র, তারপর সামান্য হাসল। তুলির কপালে 2 আঙ্গুল টোকা দিয়ে বলল, আজ্ঞে না, রান্নার জন্য পুরো জীবন পড়ে আছে, এই রান্নাটুকু আমাকেই করতে দিন, আপাতত যান, গল্প করুন গিয়ে। তুলি এভাবে আপনি আপনি করে শুভ্র ঠাট্টা করায় হেসে ফেলে। শুভ্রকে পাশ কাটিয়ে 2 কদম সামনে যেতে পিছন থেকে শুভ্র ডাকলো, তুলি। শুভ্র যখন এভাবে ডাকে তুলির বোধ হয় হাজারো ফুল জুড়ে তুলির কানের কাছে জমজমিয়ে ওঠে। তুলি পিছন ফিরে চাইল, শুভ্র প্রথমে হালকা করেই হাসল, তারপর মাথা চুলকে এগিয়ে তুলির মুখোমুখি দাঁড়ালো। তুলি ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, কি কিছু বলবেন? শুভ্র গড়িমসি করলো খানিক, কিছু বলবে বলবো করেও মুখ ফুটে বেরোচ্ছে না। তুলি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে শুভ্রর কথা শুনবে বলে। শুভ্র গলা খাঁকড়ে দিল, তারপর হাতে লেগে থাকা কয়লা আঙ্গুলের ডগায় নিয়ে তুলির কানের পেছনে লাগিয়ে দিয়ে বলল, তোমায় সুন্দর দেখাচ্ছে। ইস, এভাবেও কেউ বলে নাকি? শুভ্র কি জানে তুলির বুকে জ্বর উঠে এবার কথা বললে মনে হয় তুলি হারিয়ে যাচ্ছে অতলে গভীরে। তুলির কথাটা কি যে ভালো লাগলো, কানে হালকা করে হাত ছুঁয়ে তুলি পিস করে বলল, থ্যাংক ইউ। শুভ্র সামান্য হাসলো উত্তরে, তারপর বলল, নেক্সট টাইম থেকে কাজল পড়ো। আমি তখন কয়লার বদলে নজর পোটায় কাজল দিয়ে দিব, হবে? কি দুর্দান্ত আবদার। তুলি মৃদু হাসলো, তারপর বলল, ঠিক আছে। শুভ্র তুলিকে মহুদের পাশে বসিয়ে রান্নায় চলে গেল। মহু এবং দিয়া গল্প করছে, পাশেই তুলি তাদের গল্প শুনছে বললে ভুল হবে। সে ঘুরে ফিরে বারবার শুভ্রকে দেখছে। শুভ্রকে দেখতে তুলির চমৎকার লাগছে। বারবার মনে হচ্ছে কিভাবে শুভ্র কয়লার ফোঁটা তুলির কানের পিছনে শুইয়ে দিয়ে নজরবন্দি করে রাখলো। তুলি তখন বলতে ইচ্ছে হচ্ছিল, আপনি কালো শার্টে এভাবে আমার পাশে দাঁড়ান, আজ সকালের মতো এভাবেই আমার হাতটা একটু একটু করে শুয়ে ফেলুন, হয়ে যান আপনিই আমার নজর ফোঁটা, কয়লা বা কাজল কিচ্ছু লাগবে না, যদি আমার পাশে আপনি এভাবে দাঁড়ান, দুনিয়ার কেউ কোনো কিছু আমায় নজর দিতে পারবে না। আপনি কি সেটা জানেন? তবে তুলি বলতে পারেনি লজ্জায়। খাওয়া দাওয়ার সময় হয়ে এলো। আজ পুরুষরা মহিলাদের খাবার সার্ভ করলো। শুভ্র তুলির প্লেটে চিকেন বারবিকিউ তুলে দিয়ে ফিস করে বলল, ভালো করে খেও, এত শুকনো হলে চলে? তুলি শুনে মাথা তুলে শুভ্রর দিকে তাকালো। ইয়াসমিনও এভাবে তুলির প্লেটে খাবার তুলে দিয়ে একই কথা বলেন। শুভ্র মৃদু হেসে ইশারা করলো, খাও, বলেই চলে গেল অন্য পাশে। তুলি হালকা হেসে খেতে মন দেয়। পাশ থেকে মহু বলল, এত কেয়ারিং শুভ্রকে আমি এই প্রথম দেখলাম তুলি। তুমি আশায় আজকাল ওকে ভীষণ খুশি দেখাচ্ছে। আই থিঙ্ক হি লাভস ইউ। ছাত্রীর স্থির প্রতি ভালোবাসা জন্মাচ্ছে বেচারার। তুলি লজ্জা পেয়ে হেসে উঠল, তারপর খেতে খেতে বলল, বুঝি আমি ভালোবাসে? কনফেস করেছো দুজনে? এখনো না। মুহু অবাক হলো, প্রশ্ন করলো, কিন্তু কেন? তোমাদের উচিত কনফেস করা একে অন্যকে। শুভ্রর অবশ্য এতে এগিয়ে আসা উচিত। তুলি এবার কথা বলল না, শুধু হাসলো। মুহু বলল, তুমি কি অপেক্ষা করছো শুভ্রর কনফেসের? আমি হেল্প করব? তুলি এবারও কোনো উত্তর দিল না, শুধু লাজুক হাসল। কি বলবে সে? নিজ মুখে স্বীকার করবে কিভাবে? কিন্তু সেও তো তাই চাই, শুভ্র এগিয়ে আসুক আগে। তুলি তখন জাপটে ধরবে তাকে। মোহু যা বোঝার বুঝে গেল, তারপর কানে কানে তুলিকে শুনিয়ে দিল কয়েক কথা। তুলি শুনল, তারপর হা করে শুভ্রর দিকে চেয়ে আছে। আবারও মোহুর দিকে তাকালো, বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, আমার এসব করাই লাগবে? ইয়েস, করাই লাগবে। শুভ্রকে ভাগে আনতে অবশ্যই করা লাগবে। ও যা চাপা স্বভাবের ছেলে, সহজে কোনো ধরা দিবে না। দেখো গিয়ে, ভালোবেসেই লজ্জায় মরে যাচ্ছে বেচারা। ইস, শুভ্রর 1/3 লজ্জাও যদি আরিফের মধ্যে থাকতো, জীবনটা তাহলে ধন্য হয়ে যেত। বাট তোমার জীবন ধন্য তুলি, বাকি ধন্য করতে তোমাকে এটা করতে হবে। ইউ গট ইট? তুলি শুনল,
তারপর কিছু একটা ভাবলো, শুভ্র দিকে আবারও চাইলো। দূর থেকে শুভ্র তুলির তাকানো দেখে ব্রুনাসি ইশারা জানতে চাইলো কি হয়েছে। তুলি নাবোধক মাথা নাড়ল। শুভ্র হালকা হেসে আবারও খাওয়ায় মনোযোগ দেয়। তুলি নিজের ভাবনায় ডুবে চুপচাপ থাকলো বাকিটা সময়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।